হুম। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনে যাচ্ছি। ঠিক আছে। তো গুড মর্নিং সকলকে। কেমন আছেন সকলে? গুড গুড মর্নিং মর্নিং ম্যাম, ম্যাম। ভালো আছি। ভালো আছি। গুড মর্নিং মর্নিং। ম্যাম, ভালো চলছে। হ্যাঁ, ভালো চলছে। ঠিক আছে। আমাদের তো অ্যানাটমি পার্টটা আমরা 3টে টপিক কভার করেছি। আমাদের অস্টিওলজি পার্টটা, আমাদের জয়েন্ট, আমাদের মাসকুলার সিস্টেম 3টে হয়েছে। তো আজকে আমরা একটু ফিজিওলজি শুরু করি। তো ফিজিওলজি শুরু করতে গেলে তো প্রথমে আমাদের যে টপিকটা দিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে কি সেল। সেল মানে কোষ। সেল ছাড়া তো কোনো প্রাণীদেহ বাঁচতে পারে না, সেটা হিউম্যান বিং হোক বা অ্যানিমাল হোক, হোয়াট এভার। সেল ছাড়া কেউ বেঁচে থাকতে পারে না। প্রত্যেকটা জীবিত অর্গানিজমের মধ্যেই সেল আছে। সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে শুরু করে মানুষ, সকলের মধ্যে সেল আছে। তাহলে আমরা আজকে ফিজিওলজি একদম ভিত বা বেস, আমি কি বলেছিলাম অ্যানাটমির বেস কি, অস্টিওলজি, জয়েন্ট, মাসকুলার সিস্টেম, তেমনি ফিজিওলজির বেস হচ্ছে আমাদের সেল। তো আজকে আমরা সেল দিয়ে শুরু করবো। আজকে আমাদের টপিক সেল। তার আগে আমার তো সর্দি হয়েছে, সর্দি হয়ে গলাটা নাকে চুড়ে হয়ে গেছে, ভেঙে গেছে, একটু বুঝতে অসুবিধা হবে, অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, একটু ঠান্ডা লেগে গেছে। ঠিক আছে, আমি টপিকে যাচ্ছি। আচ্ছা, তো সেল এই চ্যাপ্টারটা আমাদের কাছে নতুন কিছু নয়। আমরা ছোটবেলায় লাইফ সায়েন্সে সবাই এই চ্যাপ্টারটাকে পড়ে এসেছি, কোষ। তো এইটা একদম কমন যে 1665, 1665 রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করে বা ডিসকভার করে। তাহলে কোষের আবিষ্কর্তাকে, কোষের আবিষ্কর্তা হচ্ছে রবার্ট হুক। এখানে লেখা আছে, হ্যাঁ, কত, 1665। এই কোষ বা সেল কাকে বলে? হোয়াট ইজ সেল? Smallest structural, functional and biological unit of human body. কি? smallest মানে ছোট, স্ট্রাকচারাল মানে কি, স্ট্রাকচারাল মানে গঠনগত, ফাংশনাল মানে কি, সেটা কিভাবে ফাংশন করছে, তার ফলগত, অ্যান্ড বায়োলজিক্যাল, আমাদের যে বায়োলজিক্যাল পার্ট, সেটাই হচ্ছে আমাদের সেল। মানে গঠনগত এবং কার্যগত ইউনিটকেই বলা হয় সেল। স্মল স্ট্রাকচারাল অ্যান্ড বায়োলজিক্যাল, functional and biological unit of human body is called cell. এবার সেল কত রকমের, মানে সেল কত রকমের, তার আগে সেলের স্ট্রাকচারটা একটু বলে দিই। পার্টস অফ সেল। পার্টস অফ সেল কি? একটা সেলকে 3টে পার্টেতে ভাগ করা হয়। এটা একটা সেলের ছবি। কি? প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন মানে কোনটা? এই যে আউটার লেয়ার অফ দ্য সেল, বাইরের যে কভারিংটা, এটাকে বলা হয় প্লাজমা লেয়ার। তারপর কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কোনটা? প্লাজমা মেমব্রেনের ভিতরে এই যে একটা ট্রান্সপারেন্ট জেলির মতো পদার্থ আমরা দেখতে পাই, এইটা হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াস কোনটা? এইটা হচ্ছে নিউক্লিয়াস, একদম মাঝখানে,
কার মাঝখানে? প্লাজমা মেমব্রেন এবং সাইটোপ্লাজমের মাঝখানে থাকে আমাদের নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস আর প্লাজমা প্রোটিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা জায়গাটাতে ঠিক জেলির মতো মিউকাস লাইক স্ট্রাকচার থাকে, থকথকে জেলির মতো, সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। অল ওভার কোষটা ঘিরে কি থাকে? সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে আবার ভাসমান অবস্থায় অনেক কিছু থাকে, সেগুলো আমরা আসবো। তাহলে এই হচ্ছে একটা সেলের বেসিক পার্ট, এবং এটা হচ্ছে তার ডায়াগ্রাম। ফার্স্ট আমরা আলোচনা করব যে পার্টটাকে নিয়ে, সেটা হচ্ছে সেল মেমব্রেন। তারপর আস্তে আস্তে আমরা নিউক্লিয়াস, সাইটোপ্লাজম সবকিছু ডিটেলসে জানবো। তো সেল মেমব্রেন কি? সেল মেমব্রেন ইজ নোন অ্যাজ প্লাজমা মেমব্রেন। তাহলে প্লাজমা মেমব্রেন এবং সেল মেমব্রেন দুটো কথাই একই। দুটো, কেউ যদি সেল মেমব্রেন বলে, প্লাজমা মেমব্রেন বলে, সেটাও ভুল নয়। ইট ইজ দ্য আউটারমোস্ট কভারিং অফ দ্য অ্যানিমাল সেল। আচ্ছা, এটা হচ্ছে যে কোনো অ্যানিমাল সেলের আউটার মোস্ট কভারিং। এখানে অ্যানিমাল সেল বলতে কিন্তু হিউম্যান বিইং এবং অ্যানিমালস, যে কোনো প্রাণীকে বোঝানো হচ্ছে, যে কোনো প্রাণী সেটা। ইট ইজ এ সেমি পারমিয়েবল মেমব্রেন কম্পোজড অফ লিপিড অ্যান্ড প্রোটিন। এটা সেমি পারমিয়েবল মানে অর্ধভেদ্য। সেমি পারমিয়েবল, পারমিয়েবল কথার মানে হচ্ছে ভেদ্য, যেটা ভেদ করে ঢুকতে পারে। সেমি পারমিয়েবল মানে অর্ধভেদ্য। এবং কি দিয়ে তৈরি? কম্পোজড অফ লিপিড অ্যান্ড প্রোটিন। লিপিড এবং প্রোটিনের লেয়ার দিয়ে তৈরি আমাদের এই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। তাহলে এইটা গেল সেল মেমব্রেন কি জিনিস, বোঝা গেল। এবার ফাংশন অফ সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন, এই কাজ কি? একদম যে আউটার কভারিং এ বসে আছে সেল মেমব্রেন, আমাদের কি কাজ করছে, কিভাবে আমাদেরকে হেল্প করছে? ফার্স্ট কাজ হচ্ছে প্রোটেক্টিং দ্য ইন্টিগ্রিটি অফ ইন্টেরিয়র সেল। সেলের যে ভেতরের স্ট্রাকচার, সেটাকে ইন্টিগ্রিটি প্রদান করছে। ইন্টিগ্রিটি মানে কি? ইন্টিগ্রিটি মানে হচ্ছে বাংলা মানে অখণ্ডতা বা বিশুদ্ধতা। মানে বাইরে থেকে কোনো একটা কিছু একটা আঘাত এসে ডাইরেক্টলি সেলের ভেতরের লেয়ারকে ড্যামেজ করতে পারছে না, সে একটা অখণ্ডতা প্রদান করছে, সেই জায়গাটাকে আটকে দিচ্ছে আউটার লেয়ারটা। তার যা আঘাত লাগার তার আউটার লেয়ারে লাগছে, মানে ইনার লেয়ারে পৌঁছাতে গেলে তার বেশ সময় লাগছে, অনেকগুলো লেয়ার তাকে ক্রস করতে হবে, তাতে করে ভেতরের ওই বিশুদ্ধতা বা পিউরিটি যেটা সেলের, সেটা যেন বজায় থাকে। এইটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের ফার্স্ট কাজ, প্রোটেকশন দেয়া, এক কথায় প্রোটেক্টিং ওই জন্য লেখা আছে। সেকেন্ড কাজ কি? প্রোভাইডিং সাপোর্ট অ্যান্ড মেনটেনিং দ্য শেপ অফ দ্য সেল। তাহলে যে মেমব্রেন প্রোটেকশন দিতে পারবে, সে কি করতে পারবে? সাপোর্ট এবং মেনটেন করতে পারবে ভেতরের শেপ অফ দ্য সেল। শেপ অফ দ্য সেল বলতে কে বসে আছে? দুটো পার্ট বসে আছে, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। তাহলে সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান যে জিনিসগুলো আছে আমাদের, সেইগুলোকে এবং নিউক্লিয়াসকে একসাথে সে প্রোটেকশন দিতে পারছে এবং তার শেপ, সাইজ, সেটাকে মেনটেন করতে পারছে। থার্ড পয়েন্ট কি বলছে? হেল্প ইন রেগুলেটিং সেল গ্রোথ থ্রু দ্য ব্যালেন্স অফ এন্ডোসাইটোসিস অ্যান্ড এক্সোসাইটোসিস। আচ্ছা, এখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, মন দিয়ে শুনবেন। হেল্প ইন রেগুলেটিং সেল গ্রোথ, সেলের গ্রোথেতে সাহায্য করছে, এইটুকু ক্লিয়ার। এবার কি বলছে? থ্রু দ্য ব্যালেন্স অফ এন্ডোসাইটোসিস এন্ড এক্সোসাইটোসিস, দুটো প্রসেসের মধ্যে দিয়ে সে সেলের গ্রোথেতে সাহায্য করে। সেই প্রসেস দুটো কি? একটা প্রসেস হচ্ছে এন্ডোসাইটোসিস, একটা প্রসেস হচ্ছে এক্সোসাইটোসিস। হোয়াট ইজ এন্ডোসাইটোসিস এন্ড হোয়াট ইজ এক্সোসাইটোসিস? এন্ডোসাইটোসিসটা হচ্ছে
একটা প্রসেস যার মধ্যে দিয়ে আমাদের যে কোষ বা সেল বাইরের পরিবেশ থেকে মানে বাহ্যিক পরিবেশ থেকে কোনো কিছু খাদ্য বা কোনো কম্পোনেন্ট আমাদের গ্রহণ করে। এন্ডো মানে হচ্ছে, আমি আরেকবার বলছি, এন্ডোসাইটোসিস মানে হচ্ছে এটা একটা প্রসেস, যে প্রসেসটার মধ্যে দিয়ে আমাদের সেল বাহ্যিক পরিবেশ থেকে মানে বাইরের পরিবেশ থেকে কোনো কিছুকে ভেতরে অ্যাকসেপ্ট করছে, সেটা হচ্ছে এন্ডোসাইটোসিস। আর এক্সোসাইটোসিস কোনটা? এক্সোসাইটোসিস হচ্ছে আমাদের সেল বা কোষ যখন তার কোনো কম্পোনেন্ট বা উপাদান ভেতর থেকে বাইরে বের হয়ে যাচ্ছে। এন্ডো মানে ভেতরে প্রবেশ করছে, এক্সো এক্সো কথার অর্থ কি? এক্সো মানে তো বাইরের দিক। তাহলে কোষ যখন কোনো কিছুকে বাইরে বার করে দিচ্ছে, এই প্রসেসটা হচ্ছে এক্সোসাইটোসিস। এন্ড কোষ যখন কোনো কিছুকে আমাদের ভেতরে ইন করছে, সেটা হচ্ছে আমাদের এন্ডোসাইটোসিস। এই এন্ডোসাইটোসিস এবং এক্সোসাইটোসিস দুটোর ব্যালেন্সকে রক্ষা করে সেল তার গ্রোথ প্রসেসটাকে এগিয়ে নিয়ে যায়। এটা সকলের কাছে ক্লিয়ার? একটু বলুন আমাকে, ক্লিয়ার হয়েছে সকলের কাছে? হ্যাঁ ম্যাম। হয়েছে। আর বাকিরা? ক্লিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা গেল আমাদের। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার এটা একটা প্রসেস গেল কাজ। এবার নেক্সট 4 নম্বর হচ্ছে দ্য সেল মেমব্রেন অলসো প্লেস ইম্পর্টেন্ট রোল ইন সেল সিগন্যালিং এন্ড কমিউনিকেশন। মানে কমিউনিকেশন, মানে একে অপরের সাথে কমিউনিকেশন প্রদান করতে সেলের মধ্যেকার নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন অল ওভার এই পার্টটার মধ্যে সিগন্যাল এবং কমিউনিকেশন ব্যবহার করার জন্য হেল্প করছে। নাম্বার 5 কি? ইট অ্যাক্টস অ্যান্ড selectively permeable membrane by allowing the entry only selected substances in the cell. তাহলে পারমিয়েবল মানে আমরা কি পড়েছি? পারমিয়েবল মানে পড়েছি আমরা ভেদ্য। যেমন সেমি পারমিয়েবল মানে কি বললাম? অর্ধভেদ্য। এই যে মেমব্রেনটা আছে, এই মেমব্রেনটা তাদের এন্ট্রি এবং তাদের এক্সিটকেই অ্যালাউ করবে, যাদেরকে অনলি সে সিলেক্ট করবে। মানে সেলের মধ্যে কোন জিনিসটাকে সে এন্টার করতে দেবে, বাইরের একটা অর্গানিজমকে সে এন্টার করতে দেবে কি দেবে না আমাদের বডিতে, সেটা সে সিলেক্ট করবে। সেই জন্য অনলি সিলেক্টেড সাবস্টেন্সেস ইন দা সেল। মানে এক কথায় যদি আমরা বলতে চাই, তাহলে প্রোটেকশন দিচ্ছে আমাদের আউটার লেয়ারকে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? আমরা আমাদের সেল মেমব্রেন পড়লাম। এবার আমরা সাইটোপ্লাজমটা পড়বার আগে আগে নিউক্লিয়াসটা একটু পড়ে নেবো, তারপর আমরা সাইটোপ্লাজমে আসবো। নিউক্লিয়াস পার্ট, নিউক্লিয়াস পার্ট পড়বার আগে সবার প্রথমে আগে ছবিটা দেখবো, তাহলে আমাদের পড়তে আরো সুবিধা হবে। এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আমরা কি দেখতে পাচ্ছি এখানে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস পুরোটা এখানে নিউক্লিয়াস, এখানে শুধু ভেতরের ওই ছোট্ট সার্কেলটা নিউক্লিয়াস নয়, এখানে হচ্ছে পুরোটা নিউক্লিয়াস, আলাদাভাবে দেখানো হয়েছে। এই নিউক্লিয়াসের পার্টস গুলো আমরা কি দেখতে পাচ্ছি? নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম আর নিউক্লিওলাস। আর একটা কি? এই যে পোর। পোর মানে হচ্ছে ছিদ্র, ছোট ছোট ছিদ্রকে বলা হয় পোর, যেখান থেকে কোনো কিছু ইন এবং আউট হতে পারে, ঢুকতে এবং বেরোতে পারে, সেগুলোকে বলা হয় পোর। এইটা হচ্ছে একটা নিউক্লিয়াসের ডায়াগ্রাম। এবার আমরা নিউক্লিয়াসের থিওরিতে যাচ্ছি।
নিউক্লিয়াস কি? Nucleus is a double membrane bound organelle that contains an organism's genetic material. The nucleus একটা ডাবল কোটিং বা ডাবল মেমব্রেন লেয়ার, যে লেয়ারটাকে দেখালাম নিউক্লিয়ার এনভেলপ, মানে নিউক্লিয়াসের আউটার কভারিং। সেলের আউটার কভারিং হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, তার ভেতরে বসে আছে নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াসেরও একটা আউটার কভারিং আছে, যেটাকে বলা হয় আমাদের নিউক্লিয়ার এনভেলপ। এনভেলপ মানে কি? খাম। যেটা বাইরে, খাম কোথায় লাগাই আমরা? কোনো কিছু চিঠিপত্র রেখে তার ভেতর বাইরেটা থাকে খাম। তাহলে নিউক্লিয়াসের কভারিংটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার এনভেলপ, যেটার মধ্যে কন্টেন্স জেনেটিক্যাল মেটেরিয়াল। আমাদের ফিজিক্যাল বডির যে জেনেটিক পার্টটা ক্যারি হয়, সেই জেনেটিক পার্টটা থাকে নিউক্লিয়াসের মধ্যে। আমরা কি বলি? জিন ক্যারি ফরওয়ার্ড হয়। একটা, তার বাবা মা দাদু ঠাকুমা তার পূর্বপুরুষের থেকে তার নেক্সট জেনারেশনে জিন ক্যারি হচ্ছে। এই জেনেটিক পার্টটা ধরে রাখে কিন্তু নিউক্লিয়াস, সেলের বাকি কোনো পার্ট নয়। এই নিউক্লিয়াসটাই তার নেক্সট জেনারেশনকে সেই জেনটা আবার ক্যারি ফরওয়ার্ড করায়। নাম্বার 2 কি বলা হচ্ছে? ইট ইজ প্রেজেন্ট অনলি ইন ইউক্যারিওটিক অর্গানিজম। আমাদের সেলের দুটো টাইপ আছে। কি টাইপ? একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। হোয়াট ইজ ইউক্যারিওটিক সেল? ইউক্যারিওটিক সেল হচ্ছে যার মধ্যে নিউক্লিয়াস উপস্থিত, সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। যেমন আমাদের হিউম্যান বিইং, কোনো অ্যানিম্যাল, সেটা যে কোনো অ্যানিম্যালস হতে পারে, প্লান্ট মানে আমাদের গাছপালা, এই সব কিছুর মধ্যেই কিন্তু সুগঠিত নিউক্লিয়াস আছে। প্রোক্যারিওটিক সেল কি? যার মধ্যে নিউক্লিয়াস নেই, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। স্ট্রাকচারের বেসেতে আমরা সেলকে দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল মানে যার মধ্যে নিউক্লিয়াস আছে, যেমন আমাদের মানুষ, যে কোনো অ্যানিম্যাল, গাছপালা, সমস্ত কিছুর মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে। আর প্রোক্যারিওটিক, যেটা মধ্যে নিউক্লিয়াস নেই, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইক্রো অর্গানিজম, এইগুলোও কিন্তু লিভিং অর্গানিজম, অথচ এর মধ্যে কিন্তু নিউক্লিয়াস নেই। তাহলে নিউক্লিয়াস যার মধ্যে নেই, তার মধ্যে জেনেটিক মেটেরিয়ালকে ধরে রাখারও ক্ষমতা নেই। আমরা তো ব্যাকটেরিয়া, ভাইরাস দ্বারা এফেক্টেড হই। ব্যাকটেরিয়া, ভাইরাস যদি লিভিং অর্গানিজম না হতো, তাহলে আমাদের বডিকে এফেক্ট করতে পারতো না। কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস কি তার পরবর্তী জেনারেশনকে নিউক্লিয়াসের মধ্যে দিয়ে তার জেনেটিক মেটেরিয়ালটাকে দিয়ে যেতে পারবে? পারবে না, কারণ তার মধ্যে নিউক্লিয়াস জিনিসটাই উপস্থিত নেই। তাহলে এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন ইউক্যারিওটিক সেল এন্ড প্রোক্যারিওটিক সেল। থার্ড পয়েন্ট কি বলছে? ইট রেগুলেট সেল ফাংশন সাচ অ্যাজ প্রোটিন সিনথেসিস এন্ড সেল ডিভিশন। আমাদের প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। সিনথেসিস মানে কি? সংশ্লেষ। তাহলে প্রোটিন সংশ্লেষে আমাদেরকে সাহায্য করবে। আর কিসে সাহায্য করে? সেল ডিভিশন। সেল ডিভিশন মানে কি? আমরা লাইফ সায়েন্সে পড়েছিলাম না, একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হয়, সেটাকে বলছি আমাদের সেল ডিভিশন। দুটো প্রসেস পড়েছিলাম না, মাইটোসিস এন্ড মিয়োসিস। এই দুটো প্রসেসের মধ্যে দিয়ে আমাদের সেলের ডিভিশন হয়, একটা থেকে আরেকটা সেল হয়, আর একটা থেকে আরেকটা সেল হয়, মাল্টিপ্লাই হয় আমাদের সেলগুলো। তাহলে এইটা গেল থার্ড পয়েন্ট, যে প্রোটিন সিনথেসিস এবং সেল ডিভিশনেতে হেল্প করে। নেক্সট হচ্ছে পার্টস অফ দ্য নিউক্লিয়াস মেড আপ অফ ভেরিয়াস কম্পোনেন্ট। কি কি দিয়ে তৈরি হয় নিউক্লিয়াস? থ্রি মেন পার্টস। কি কি ছবিতে দেখালাম? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম আর নিউক্লিওলাস। আমি আরেকবার ছবিটা দেখিয়ে দিই। এই যে নিউক্লিয়ার এনভেলপ, কোনটা? নিউক্লিয়াসের বাইরের কভারিংটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়াসের মধ্যে যে সার্কেলটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে নিউক্লিওলাস। একদম সেলের ইনার পার্ট হচ্ছে, সব থেকে ভেতরের পার্ট হচ্ছে নিউক্লিওলাস।
সেল মেমব্রেন নিজেই একটা, তারপর সাইটোপ্লাজম, তারপর নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে আবার তিনখানা পার্ট, এই যে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস, আর নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের মধ্যে যে ভাসমান জিনিসটা জেলির মধ্যে, সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। মানে সাইটোপ্লাজম আলাদা, নিউক্লিওপ্লাজম আলাদা। যেটা নিউক্লিয়াস এবং সেল মেমব্রেনের মধ্যে থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম, আর নিউক্লিয়াস পার্টেতে যেটা নিউক্লিওলাস এবং এনভেলপের মধ্যে থাকে সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আচ্ছা, আর নিউক্লিয়ার পোর, পোর মানে ছিদ্র, যেগুলো সাইটোপ্লাজমের সাথে আমাদের নিউক্লিয়াসের ভেতরের যে আদান প্রদানটা হচ্ছে ওই পোর বা ছিদ্রর মধ্যে দিয়ে, ওই এন্ডোসাইটোসিস, কিছু বেরোচ্ছে কিছু ঢুকছে, কিছু সাবস্টেন্স। তাহলে এইটা গেল আমাদের নিউক্লিয়াসের স্ট্রাকচার। Nuclear pore helps in movement of substance in and out of the nucleus. নিউক্লিয়াসের মধ্যে কোনো কিছু ঢুকতে বেরোতে সাহায্য করছে। নিউক্লিয়ার মেমব্রেন, দ্য প্রোটেক্টিভ ব্যারিয়ার অফ দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়ার মেমব্রেন কোনটা? নিউক্লিয়ার এনভেলপটাকেই বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক সেল মেমব্রেনের যেমন আরেকটা নাম প্লাজমা মেমব্রেন, তেমনি নিউক্লিয়ার এনভেলপেরও আরেকটা নাম নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন মানে বাইরের পর্দাটা। আর নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম মানে সাইটোপ্লাজমের মতো যে জিনিসটা দেখালাম, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের মধ্যে অবস্থিত, সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এইটা হলো আমাদের নিউক্লিয়াসের স্ট্রাকচার। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ নিউক্লিয়াস? মানে নিউক্লিয়াসের কাজ কি? খুব গুরুত্বপূর্ণ কাজ। মানে নিউক্লিয়াসই আমাদের সেলের মেন হেড বা মাথা, সেই পুরোটা পরিচালনা করে। কি? It controls the functioning of whole cell. টোটাল সেলের ফাংশনটাকে কন্ট্রোল করে আমাদের নিউক্লিয়াস। নাম্বার 2, ইট হেল্পস ইন প্রোটিন সিনথেসিস, প্রোটিন সংশ্লেষে আমাদের সাহায্য করে। আর ইট টেকস পার্ট ইন সেল ডিভিশন, এটা সেল ডিভিশনে আমাদের সাহায্য করে, একটা সেল থেকে আর একটা সেল তৈরি হওয়াতে। নাম্বার 4 কি বলছে? ইট কন্টেন্স chromosome which have genes that contains the hereditary characteristics to the transferred from parents to offspring. মানে কি বললাম, এই নিউক্লিয়াস পার্টের মধ্যে থাকে আমাদের জিন, তাহলে এই জেনেটিক পার্টের মধ্যেই কিন্তু থাকে আমাদের ক্রোমোসোম। বিভিন্ন ক্রোমোসোম ক্যারি হয়, তো এই ক্রোমোসোম ক্যারি হয়, যেমন কোনো ফিমেলের ক্ষেত্রে কি ক্রোমোসোম থাকে? এক্স ওয়াই ক্রোমোসোম, এই এক্স এক্স ক্রোমোসোম, এবং মেলের ক্ষেত্রে কি ক্রোমোসোম থাকে? এক্স ওয়াই ক্রোমোসোম। এগুলো তো আমরা পড়ে এসেছি। এক্স 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 ওয়াই, এটার উপর ডিপেন্ড করে সেটা মেল হবে না ফিমেল হবে, সেটার উপর ডিপেন্ড করে এক্স ওয়াই এবং এক্স এক্স এর উপর। তাহলে এই যে ক্রোমোসোমাল পার্টটা, এটা পুরোটাই থাকে নিউক্লিয়াস পার্টের মধ্যে। মানে জেনেটিক্যাল এবং ক্রোমোসোমের পুরো ম্যাটারটা দেখাশোনা করে নিউক্লিয়াস আমাদের বডি, যেটা contains hereditary characteristics to transfer from parents to offspring. অফস্প্রিং বাংলা হচ্ছে, অফস্প্রিং এর বাংলা হচ্ছে তার পরবর্তী, মানে নেক্সট জেনারেশন বা বংশধরকে বলা হয় অফস্প্রিং। তাহলে যেটা প্যারেন্টস এর কাছ থেকে তার নেক্সট জেনারেশনে ক্যারি ফরওয়ার্ড হয়, সেই ব্যাপারটা দেখে নিউক্লিয়াস। It controls all the activities of the cell, so it is called the controller of the cell. সেলের সমস্ত অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে আমাদের এই নিউক্লিয়াস, সেই জন্য এটাকে বলা হয় কন্ট্রোলার অফ দ্য সেল। Nucleus consists of three main parts: nucleus membrane, nucleoplasm, and nucleolus. Nucleus plays an important role during cell division. সেল ডিভিশনটা আমি শেষে একটু ছোট করে বলে দেবো। সেল ডিভিশনেতে হেল্প করছে। Contains thread-like structure called chromosome, যেটা ক্রোমোসোম থাকে নিউক্লিয়াসের মধ্যে বললাম। থ্রেড-লাইক মানে, থ্রেড মানে সুতো, পাতলা সুতোকে বলা হয় থ্রেড, ছোট্ট পাতলা সিম্পল দড়ি বা সুতোকে। এই থ্রেড-লাইক স্ট্রাকচার, ওটাকে দেখতে ক্রোমোসোমকে ওই ছোট ছোট ছেঁড়া ছেঁড়া দড়ির মতো দেখতে, অনেকটা সুতোর মতো, সেই জন্য বলা হচ্ছে থ্রেড-লাইক স্ট্রাকচার।
They carry genes and helps to inheritance to transfer the characters from the parent to offspring. ইনহেরিটেন্স মানে হচ্ছে বংশগতি। তাহলে দুটো টার্ম কিন্তু আমরা জানলাম, একটা হলো অফস্প্রিং, অফস্প্রিং মানে হচ্ছে বংশধর, আর ইনহেরিটেন্স মানে বংশগতিতে হেল্প করে। মানে যে জিনিসটা আমাদের পরবর্তী জেনারেশন বা অফস্প্রিংকে জিন বা তার যে অ্যাকচুয়াল যে ফাংশন সেগুলোকে ক্যারি ফরওয়ার্ড করায়। Nucleus is called very important cell organelles in the cell. There are pores মানে ছিদ্র, যেটা বললাম, double membrane, and it controls all the function of the cell. Hence the nucleus is called brain of the cell. তাহলে ব্রেন অফ দ্য সেল কাকে বলা হয়? ছোট ছোট মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এগুলো ছোট ছোট, যারা পরবর্তীতে প্রিপারেশন নেবেন বিভিন্ন এক্সামের, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখতে হয় বায়োলজির টপিকের উপর। কি ব্রেন অফ দ্য সেল কাকে বলা হয়? নিউক্লিয়াস পার্টটাকে বলা হয় কিন্তু ব্রেন অফ দ্য সেল। অলসো ক্যারি জেনেটিক মেটেরিয়াল। তাহলে আমরা দুটো জিনিস পড়ে নিলাম। কোন দুটো জিনিস? পার্টস অফ দ্য সেলের মধ্যে প্লাজমা মেমব্রেন আর নিউক্লিয়াস, এই দুটো আমাদের পড়া হয়ে গেল। এবার আমরা আসবো সাইটোপ্লাজম। এবার প্লাজমা মেমব্রেন আর নিউক্লিয়াসের মধ্যে কারোর কোন জায়গাটা বুঝতে অসুবিধা আছে বলুন, আর বুঝতে পারলে বলবেন যে পেরেছি। বলুন কোন জায়গাটা অসুবিধা আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে তাহলে আমি সাইটোপ্লাজমে ঢুকছি। সাইটোপ্লাজমটা কি? সাইটোপ্লাজম হচ্ছে এই স্ট্রাকচারটা, এই যে প্লাজমা মেমব্রেন আর নিউক্লিয়াস, তার মাঝখানে যেটা আছে জেলির মতো, এটা হচ্ছে সাইটোপ্লাজম। এবার সাইটোপ্লাজমের ডিটেলস আমরা এবার পড়বো। এই যে সাইটোপ্লাজম। হোয়াট ইজ সাইটোপ্লাজম? সেলুলার ফ্লুইড প্রেজেন্ট ইন বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড প্লাজমা মেমব্রেন। নিউক্লিয়াস এবং প্লাজমা মেমব্রেনের মধ্যে অবস্থিত সেল লাইক বা সেলুলার ফ্লুইডকে বলা হয় সাইটোপ্লাজম। ইট ইজ কম্পোজড অফ টু পার্টস। দুটো পার্টস নিয়ে তৈরি। কি পার্টস? একটা হচ্ছে সিস্টোসোল আর একটা হচ্ছে অর্গানেল। কি বললাম? দুটো পার্ট, একটা হচ্ছে সিস্টোসোল আর একটা হচ্ছে অর্গানেল। সিস্টোসোলটা কি জিনিস? সিস্টোসোল, সিস্টো মিনস সেল অ্যান্ড সোলস মিনস সলিউশন, মানে সেলের মধ্যেকার যে সলিউশন সেটাই হচ্ছে সিস্টোসোল। The fluid part of cytoplasm কি নিয়ে তৈরি? 55% of whole cytoplasm, মানে টোটাল সাইটোপ্লাজম যে পার্টটা আমরা দেখলাম জেলির মতো, তার 55%টাই হচ্ছে সিস্টোসোল। সিস্টোসোল যদি 55% হয়, তাহলে এই যে অর্গানেলস আর একটা যে পার্ট বাকি রইলো, সেটা রইলো কত? 45%। বাকিটা জুড়ে আছে সিস্টোসোল। এই 55% সিস্টোসোলের মধ্যে কি কি জিনিস থাকে? কন্টেন্ট প্রোটিন। কি প্রোটিন? বিভিন্ন হরমোন থাকে, এনজাইম থাকে, এনজাইম মানে উৎসেচক। আর কি? ফ্যাট, গ্লুকোজ, গ্লাইকোজেন, ডিজলভ গ্যাস। ডিজলভ মানে হচ্ছে দ্রবীভূত, যেটা ভেতরে দ্রবীভূত হয়ে আছে সেটাকে বলা হয় ডিজলভ। কি ডিজলভ গ্যাস? CO2, O2, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন। আর কি? অ্যামাইনো অ্যাসিড, পিগমেন্ট, ইলেকট্রোলাইটস। কি কি ইলেকট্রোলাইটস থাকে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। মানে এই ধরনের কিছু কম্পোনেন্টস নিয়ে একটা লিকুইড টাইপ প্রোটিন, যেটা সাইটোপ্লাজমের 55% পার্ট জুড়ে অবস্থিত, সেই পার্টটাকে বলা হচ্ছে সিস্টোসোল। তাহলে সিস্টোসোলের দুটো পার্ট, এই সাইটোপ্লাজমের দুটো পার্ট, সিস্টোসোল, আর একটা পার্ট কি? অর্গানেলস। এই যে এটা হচ্ছে অর্গানেলস। These are the membrane bound organized cytoplasmic structure. অর্গানেলস পার্টের মধ্যে কি কি পার্ট পড়ছে?
45% যে বাকি রইলো তার মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, গলগি অ্যাপারেটার বা গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, মাইক্রোফিলামেন্ট, সেন্ট্রোসোম, প্যারাক্সিসোম। আর একবার আমি বলি, যদিও এইগুলো আমাদের কাছে আননোন নয়, আমরা সবাই লাইফ সায়েন্সে মাইটোকন্ড্রিয়া পড়েছি, ছবি এঁকেছি, সেলের স্ট্রাকচার এঁকেছি, পরীক্ষায় আমাদের আসতোই সেল স্ট্রাকচারটা আমরা তৈরি করে রাখতাম, তাই না? যে এবার সেলের স্ট্রাকচার আসবে, আমরা আঁকতে হবে ওটাকে, আমাদের সুগঠিত একটা সেলের ছবি আঁকো। ঠিক সেই জিনিসগুলোই আমরা এখানে পড়বো, আননোন কিচ্ছু নয়। মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, মাইক্রোফিলামেন্ট টিউবিউল, সেন্ট্রোসোম, প্যারাক্সিসোম, এই পার্টগুলোকে নিয়ে তৈরি হচ্ছে টোটাল একটা অর্গানেল। অর্গানেলস মানেটা কি একটু বলে দিই। কোষের মধ্যে থাকা যে স্ট্রাকচার বা কাঠামো সেটাকে বলা হয় অর্গানেল। তাহলে কোষের মধ্যে থাকা কাঠামোকে আমরা বলবো অর্গানেল। তাহলে অর্গানেল পার্টের মধ্যে একটা একটা করে আমরা এবার পড়বো। ফার্স্ট কি পড়বো? মাইটোকন্ড্রিয়া। ফার্স্ট আমরা পড়বো আমাদের মাইটোকন্ড্রিয়া। হোয়াট ইজ মাইটোকন্ড্রিয়া? এই হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার ছবি। আগে আমরা ছবিটা একটু দেখে নিই। একটা মাইটোকন্ড্রিয়া লম্বচ্ছেদ করলে এই ছবিটা আমরা পাবো। ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন, ম্যাট্রি, ক্রিস্টি, ধাত্র, আমরা বাংলায় পড়েছিলাম ধাত্র। এইটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার ছবি। এবার আসছে আমি থিওরি পার্টটা। হোয়াট ইজ মাইটোকন্ড্রিয়া? Properly known as powerhouse of the cell. কি বললাম? কি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে? পাওয়ার হাউস অফ দ্য সেল, মানে কোষের শক্তিঘর। আমরা বাংলায় পড়েছিলাম না, কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর বলা হয় আমাদের মাইটোকন্ড্রিয়াকে। তাহলে পাওয়ার হাউস অফ দ্য সেল ইজ মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া আর ডাবল মেমব্রেন বাউন্ড অর্গানেল, মানে ডাবল মেমব্রেন কোটিং দেয়া একটা অর্গানেল। অর্গানেল মানে কি? কোষের পরিকাঠামো, সেটাকে বলা হয় অর্গানেল। আর ফাউন্ড ইন দ্য মোস্ট ইউক্যারিওটিক অর্গানিজম। ইউক্যারিওটিক মানে যার মধ্যে নিউক্লিয়াস আছে, এরকম সেলের অর্গানিজমের মধ্যেই কিন্তু অনলি মাইটোকন্ড্রিয়া থাকে। যার মধ্যে নিউক্লিয়াস নেই, মানে প্রোক্যারিওটিক টাইপ, ব্যাকটেরিয়া, ভাইরাস, এইসবের মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকবে না, অনলি ইউক্যারিওটিক টাইপের মধ্যে থাকবে। দে আর ফাউন্ড ইনসাইড দ্য সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত। ঠিক আমরা এই যে দেখলাম সাইটোপ্লাজমেরই পার্ট, এটা একটা সিস্টোসোল, একটা অর্গানেলস। অর্গানেলস এর মধ্যে ফার্স্ট পার্ট মাইটোকন্ড্রিয়া। তাহলে ভাসমান অবস্থায় কে আছে অর্গানেলস এর মধ্যে? ওই সাইটোপ্লাজমে কে ভাসছে? মাইটোকন্ড্রিয়া। They are found inside the cytoplasm and essentially function as cell's digestive system. এবং সেলের যে ডাইজেশন প্রসেসটা, সেই ডাইজেস্টিভ সিস্টেমে হেল্প করে কি? আমাদের মাইটোকন্ড্রিয়া। What are the function of mitochondria? মাইটোকন্ড্রিয়া ফাংশনটা কি? মাইটোকন্ড্রিয়ার প্রাইমারি ফাংশন ইজ টু প্রডিউস এনার্জি। কি করে? এনার্জি প্রডিউস করে। ওই যে বললাম যে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। তাহলে মাইটোকন্ড্রিয়া কি করলো? শক্তি তৈরি করলো থ্রু দ্য প্রসেস অফ অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটা একটা প্রসেস। অক্সিডেটিভ ফসফোরাইলেশন হচ্ছে, এটা একটা প্রসেস, একটা কেমিক্যাল প্রসেস, যেটা কিনা এটিপি উৎপাদন করে। এটিপি নামটা আমরা সবাই শুনেছি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। বায়োলজিতে আমরা পড়ে এসেছি হোয়াট ইজ এটিপি।
এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এটিপি প্রডিউস করে এরকম একটা কেমিক্যাল প্রসেস যেটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এবার অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পর্কে ডিটেলস বলতে গেলে আমাকে এখন কেমিস্ট্রির মধ্যে ঢুকে যেতে হবে, আমাদের ইলেকট্রন প্রোটন এইসব নিয়ে আলোচনা করতে হবে। তাহলে এটার মধ্যে আমি ঢুকছি না, এটা কেমিস্ট্রিতে চলে যাবে। তাহলে এটা একটা প্রসেস যেটার মধ্যে দিয়ে কিনা এই এটিপি উৎপাদনের কেমিক্যাল প্রসেসটা সম্পন্ন হয়। Besides this, it is responsible of regulating the metabolic activity, মানে আমাদের বিপাক ক্রিয়া, মেটাবলিজম মানে আমাদের বিপাক ক্রিয়ায় সাহায্য করে of the cell. It also promotes cell multiplication and cell growth, মানে সেল মাল্টিপ্লিকেশন মানে কি সেল ডিভিশন, একটা থেকে আরেকটা সেল হওয়া, এবং সেল গ্রোথ, সেলের যে গ্রোথ তৈরি হয় সেটাতে হেল্প করে। মাইটোকন্ড্রিয়া অলসো ডিটক্স অ্যামোনিয়া ইন দ্য লিভার সেল। আমাদের লিভারের মধ্যে কি হয়, অনেক ধরনের সেল আছে। আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়বো ফিজিওলজিতে তখন তো আমরা লিভার পড়বো, তখন ওই সেলগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আমাদের একটা কমন সেলের নাম বলি, লিভারের মধ্যে কি থাকে, আমাদের হেপাটিক সেল। হেপাটোসাইট বা হেপাটিক সেল দিয়ে আমাদের লিভার তৈরি হয়। অনেক সময় আমরা শুনি না লিভার সিরোসিস হয়েছে, মানে হেপাটিক সেল ড্যামেজ হয়েছে। তাহলে এই যে সেলস গুলো সেখান থেকে ডিটক্স অ্যামোনিয়া, ডিটক্স মানে কি, ডিটক্স মানে হচ্ছে কোনো কিছুকে রিমুভ করা, সেটা হচ্ছে ডিটক্স। ডিটক্সিফিকেশন অফ দ্য সেল, কোথাকার সেল, সেটা হচ্ছে আমাদের লিভারের সেল, মানে লিভার সেল থেকে আনইউজড, যেটার আর প্রয়োজন নেই, সেই ধরনের আনইউজ সব বর্জ্য ওয়েস্ট মেটেরিয়াল সেটাকে ডিটক্স করে। It also promotes the cell multiplication and cell growth. Mitochondria also detox ammonia in the liver cell. Moreover, it plays important role in apoptosis and programmed cell death. Apoptosis মানে হচ্ছে মানে কোষের পতন বা কোষের মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস। এই প্রসেসটা মানে মানে মৃত সেলকে রিমুভ করে দাও এক কথায়। এই প্রসেসটার মধ্যে দিয়ে যে ধরনের সেলের পতন হয়ে গেছে বা যে কোষগুলো অলরেডি ডেড, কোষ তো ডেড হয় আমাদের, এক কোষ তৈরি হচ্ছে তাহলে সেলকে তো ডেডও হতে হবে, মানে এমন নয় যে শুধু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কোষ যে ডেড হচ্ছে সেই কোষগুলোকে রিমুভ করো, ডেড সেলগুলোকে রিমুভ করো এবং এনার্জিকে উৎপাদন করো। এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বেসিক মোদ্দা কাজ। আচ্ছা, where are mitochondria? Why are mitochondria called the powerhouse of the cell? মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিঘর বলা হয়? Mitochondria are the cell organelles that are responsible for the producing ATP, যেটা আমাদের অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপাদনে সাহায্য করে। এইটা সঞ্চিত থাকে, এই এটিপিটা কি হয় কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়ার পার্টেতে স্টোর থাকে। যখন আমাদের বডির যেমন শক্তি বা এনার্জি দরকার সেই অনুযায়ী মাইটোকন্ড্রিয়া সেটাকে আমাদেরকে প্রদান করে। হতে পারে যে আমরা দুদিন না খেয়ে আছি, আমাদের শরীরে বেসিক একটা ক্ষমতা কমতে শুরু করবে, তাহলে তার দুদিন আগে আমরা খেয়েছি, তাহলে সেখান থেকে কিছু শক্তি আমরা অর্জন করেছি, যেটা কোথায় গিয়ে স্টোর হয়ে আছে, যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে স্টোর হয়ে আছে। তাহলে মাইটোকন্ড্রিয়া কিন্তু সেই সিচুয়েশনে যেটুকু পসিবল তার, সে কিন্তু তার বডিকে সেই এনার্জি বা সেই শক্তিটা প্রদান করবে। সেই জন্যই এটাকে বলা হয় এনার্জি কারেন্সি অফ দ্য সেল বা পাওয়ার হাউস অফ দ্য সেল। নেক্সট হচ্ছে কি ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার একটা পার্ট হচ্ছে আমাদের ক্রিস্টি। The inner membrane of the mitochondria has many fold. আচ্ছা, the inner membrane of the mitochondria has many fold. এই ফোল্ডটাকে বলা হচ্ছে the fold form a layer structure called cristae. এই যে ছবিটা, এটা হচ্ছে ক্রিস্টি। এটা একটা মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদের ছবি, যেটাকে
এই যে ফোল্ড লাইক স্ট্রাকচার, এইগুলো হচ্ছে ক্রিস্টি। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন। The inner membrane of mitochondria is folded to form a কিস্টি। এই যে এটাকে তুমি কিস্টি তৈরি করছে ফোল্ড লেয়ারটা মাঝখানে। কিস্টি increase the surface area to allow efficient oxidation of the carbohydrate and release energy। কিস্টি কি করে? ইনক্রিজ দ্য সারফেস এরিয়া, সেই জায়গাটার যে সারফেস এরিয়া আছে সেই জায়গাটাকে অ্যালাউ করে এফিসিয়েন্ট একটা পর্যাপ্ত অক্সিডেশন। অক্সিডেশন মানে হচ্ছে কি, অক্সিডেশনও কিন্তু কেমিস্ট্রির একটা পার্ট, যেটাকে আমরা বাংলায় কি বলি, জারণ। আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম না জারণ বিজারণ। তো অক্সিডেশন পার্টটা হচ্ছে যেখানে O2 গেইন হয় এবং CO2 লস হয়, মানে আমরা অক্সিজেন লাভ করব এবং CO2 কে ছাড়বো, সেই পার্টটাকে বলা হয় অক্সিডেশন পার্ট। সেই অক্সিডেশন of carbohydrate and release energy. A small bag-like structure is present on the cristae known as oxysomes, which are rich in enzymes and helps in ATP synthesis। এই পার্টটাই কিন্তু, এই ক্রিস্টি পার্টটাই কিন্তু আমাদের এটিপি সিনথেসিসে সাহায্য করে। সিনথেসিস মানে কি, সংশ্লেষ। তার সংশ্লেষটা না ঘটলে তো সেইটা তৈরিই হবে না, আর তৈরি যদি না হয় তো স্টোর থাকবেই না। তাহলে এই ক্রিস্টি পার্টটা কি করছে, এটাকে সংশ্লেষ ঘটাচ্ছে। নেক্সট পার্ট আমরা আসবো মাইটোকন্ড্রিয়ার পর। এগুলোকে ডিটেলস মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই, এই কনসেপ্টটা একটু বুঝে পড়লেই হবে। মেইনলি এখান থেকে যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে পাওয়ার হাউস অফ দা সেল কাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। কেন বলা হয়? কারণ এটা এটিপি প্রোডাকশন করে, সেই জন্য বলা হয় পাওয়ার হাউস অফ দা সেল। এইটুকু বেসিক জিনিস জানলেই হবে। নেক্সট আমরা আসবো কি, রাইবোসোম, লাইসোসোম, গলগি অ্যাপারেটাস, পরপর করে যেভাবে আছে আমি বলছি। নেক্সট আছে কি রাইবোসোম। রাইবোসোম কি, ইউক্যারিওটিক রাইবোসোম। ইউক্যারিওটিক রাইবোসোম মানে যেটার মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট সেটা হচ্ছে ইউক্যারিওটিক, এবং যেটার মধ্যে নেই সেটা হচ্ছে প্রোক্যারিওটিক। ফ্লোটিং অ্যারাউন্ড দ্য সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় প্রেজেন্ট আছে কি, আমাদের ভাসমান অবস্থায় প্রেজেন্ট আছে আমাদের রাইবোসোম। এটা কিন্তু ফ্লোটিং অবস্থায়, কার মধ্যে, সাইটোপ্লাজমের অবস্থায়। সাইটোপ্লাজম তাহলে কোথায় অবস্থিত, আমাদের নিউক্লিয়াস এবং সেল মেমব্রেনের মধ্যে অবস্থিত সাইটোপ্লাজম। আচ্ছা, আমরা দুটো টাইপের যে সেল পড়লাম, ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক। তো ইউক্যারিওটিক সেলের মধ্যে তার যে মাইটোকন্ড্রিয়াটা অবস্থিত থাকে তার কিন্তু নিজস্ব আবার রাইবোসোম কন্টেন্ট আছে। মানে রাইবোসোম ইটসেলফ সে নিজে একটা কন্টেন্ট, যেটা সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় আছে। আবার ইউক্যারিওটিক টাইপ অফ সেলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু কন্টেন্টস দেয়ার ওন রাইবোসোম, তার নিজস্ব রাইবোসোম প্রেজেন্ট থাকে সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে, যেটা ইউক্যারিওটিক টাইপ অফ। তার ফাংশন কি, সিনথেসিস অফ দ্য প্রোটিন। এটা হচ্ছে কিসের কাজ, এটা হচ্ছে আমাদের রাইবোসোমের কাজ। আমরা একটা ছবিটা একবার এখানে দেখে নিই, এই ছবিটা আগে দেখিয়ে দিলে একটু ভালো হতো, একবার দেখাই। কোথায় গেল,
এই ছবিটা খুব ভালো করে দেখতে হবে, আমি নোটটা দিয়ে দেবো, যেটা যখন রিভিশন করবেন এই ছবিটা দেখে দেখে একদম রিভিশন করবেন। এইটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন। সেল মেমব্রেন বাইরের লেয়ার, এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আর এই যে স্কাই কালারের পার্টটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে যে ফ্লুইড স্ট্রাকচারটা আছে এটা হচ্ছে সিস্টোসোল, এটা হচ্ছে আমাদের সিস্টোসোল। হুম, এবং সিস্টোসোলের সাথে এই যে তার মধ্যে ভাসমান অবস্থায় আছে এইগুলো হচ্ছে এক একটা অর্গানেলস। অর্গানেলস গুলোর নাম কি কি আছে? মাইটোকন্ড্রিয়াটা কোথায় গেল? গলগি বডি, রাইবোসোম, রেটিকুলাম, সাইটোপ্লাজম, সেন্ট্রোজোম, লাইসোজোম, এই তো মাইটোকন্ড্রিয়া। লাল রঙের রেড কালার, হ্যাঁ এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এইটা কি? এটা হচ্ছে রাইবোসোম। এই যে দানা 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 দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাইবোসোম, একসাথে সংঘবদ্ধ অবস্থায় আছে রাইবোসোম। এইটা হচ্ছে গলগি বডি বা গলগি অ্যাপারেটাস। এইটা হচ্ছে লাইসোজোম, যেটা আমাদের সবুজ রঙের দেখাচ্ছি সেটা হচ্ছে লাইবোসোম, লাইসোজোম। ভ্যাকিউল, ভ্যাকিউল মানে কি? কোনো একটা শূন্য স্থানকে বলা হয় ভ্যাকিউল। আচ্ছা, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। দুটো টাইপের এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হয়, যেটা একটু দানাযুক্ত গ্র্যানিউলস যুক্ত সেটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যেটা স্মুথ যেটার মধ্যে গ্র্যানিউলস বা দানা নেই সেটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তাহলে এই ছবিটাকে মাথায় রেখে কিন্তু আমরা থিওরি পার্টটা পড়বো, এই ছবিটাকে একটু ভালো করে দেখে নিন, এই পার্টস গুলোকে নিয়েই কিন্তু আমরা পড়ছি। মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, আমাদের গলগি বডি, রাইবোসোম, রেটিকিউলাম, সেন্ট্রোজোম, এই হচ্ছে। আর নিউক্লিয়াসের মধ্যে যে পার্টটা পড়লাম যেটাকে আলাদাভাবে একটা ছবিতে আমি দেখালাম, এই ছবিটা, এই ছবিটা, এই ছবিটাকেই যদি আমরা কল্পনা করি মাঝখানেতে, এই যে এই উপরের ভেতরের বড় গোল সার্কেলটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে যে ছোট সার্কেলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউক্লিওলাস। আর নিউক্লিওলাস এবং নিউক্লিয়াস মেমব্রেন যেটা বাইরে, এটার মধ্যবর্তী পার্টটা হচ্ছে কি নিউক্লিওপ্লাজম, মানে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত সাইটোপ্লাজম। ছবিটাকে মাথায় রেখে আমরা বাকিটা পড়বো। তাহলে রাইবোসোম আমরা কি পড়লাম? ফ্লোটিং অ্যারাউন্ড দা সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে এই যে ছোট ছোট দানাদার এইগুলো দেখতে পাচ্ছি, ফ্লোট করছে একসাথে বা ভাসমান অবস্থায় আছে। আচ্ছা, ইউক্যারিওটিক সেলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে তার নিজস্ব রাইবোসোম কন্টেন্ট থাকে বললাম। আর ফাংশন, ফাংশন কি? প্রোটিন সিনথেসিস, মানে প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। এবার আসি আমরা থার্ড পার্ট, আমাদের অর্গানেলস বা কোষের কাঠামোর, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ইজ অফ টু টাইপস, দু ধরনের টাইপ হয় কি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এন্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এই ছবিটা এইমাত্র দেখিয়েছি, এই যে দানাদার যেগুলো মানে গ্র্যানিউলস যুক্ত সেইটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আর যেটা স্মুথ সেটা হচ্ছে কি আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এই যে
endoplasmic reticulum with granular structure. Its outer surface is called rough endoplasmic reticulum. It helps in protein synthesis. The endoplasmic reticulum is a large dynamic structure that serves many roles in cell including কি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজটা কি? এটা ছাড়া একটা তো বললাম প্রোটিন সিনথেসিসে হেল্প করছে, আর কি করছে? ক্যালসিয়াম স্টোরেজ, আমাদের বডির ক্যালসিয়ামকে স্টোর করে রাখছে, আর কি প্রোটিন সিনথেসিসে হেল্প করছে, অ্যান্ড লিপিড মেটাবলিজম, মানে বিভিন্ন মেটাবলিজম প্রক্রিয়া আমাদের বডির চলে। মেটাবলিজমের বাংলা হচ্ছে বিপাক। প্রোটিন মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম, কার্বোহাইড্রেট মেটাবলিজম। সেরকমই প্রোটিনের সাথে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে লিপিড লেয়ার। সেই লিপিড মেটাবলিজমে হেল্প করে। The endoplasmic reticulum is the largest organelle in the cell and major site. মানে যতগুলো সেল স্ট্রাকচার আছে আমাদের অর্গানেলস, যেমন রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, তার মধ্যে লার্জেস্ট অর্গানেলস হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সাইটস অফ প্রোটিন সিনথেসিস, এটাকে প্রোটিন সিনথেসিসের সাইট বা জায়গা বলা হয়। আর অ্যান্ড ট্রান্সপোর্ট, protein folding, lipid and steroid synthesis, and carbohydrate metabolism, calcium store. তাহলে এতগুলো জিনিসকে সে কভার করছে, প্রোটিন সিনথেসিসকে, লিপিড সিনথেসিস, লিপিড স্টোর, কার্বোহাইড্রেট সিনথেসিস, মেটাবলিজম, ক্যালসিয়াম স্টোর। মানে আমাদের বডির প্রোটিন পার্টটা বা এনার্জি পার্টটা স্টোর কে করছে? মাইটোকন্ড্রিয়া। ক্যালসিয়াম পার্টটা স্টোর কে করছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে সেল কিন্তু আমাদের সবকিছুকে স্টোর করে রাখছে, মানে আমাদের যখন প্রয়োজন সেই অনুযায়ী সেল কিন্তু আমাদের বডিকে সেই জিনিসগুলো একটু একটু করে প্রোভাইড করছে। তাহলে প্রোভাইড করছে কোনগুলো? যখন আমাদের প্রয়োজন, আমাদের বডি সেটা দিতে পারছে না, তখন স্টোর হওয়া জিনিসগুলো কিন্তু একটু একটু করে সেগুলোকে আমাদের বডিকে সাবমিট করছে। সাইটোস্কেলিটন, it is an interconnected meshwork of protein filament which is present in the cystosol. cystosol মানে কোনটা? cystosol মানে এই যে, আচ্ছা এই মানেটা একটু বলে দিই। ইন্টারকানেক্টেড মেশওয়ার্ক। সিস্টোস্কেলিটনটা কি? ইন্টারকানেক্টেড, মানে একে অপরের সাথে কানেক্টেড, সেটাকে বলা হয় ইন্টারকানেক্টেড। মেশওয়ার্ক মানে কি? জালের বুনানি, মানে তো ওই মাকড়সার জালের যে বুননটা, সেই টাইপ অফ স্ট্রাকচার, সেই জন্য বলা হচ্ছে মেশওয়ার্ক। হুইচ ইজ প্রেজেন্ট ইন দা সিস্টোসোল, যেটা সিস্টোসোলের মধ্যে প্রেজেন্ট থাকে। সিস্টোসোল কোন জায়গাটা? সিস্টোসোল হচ্ছে ওই সাইটোপ্লাজমের যে 55% ফ্লুইড পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের সিস্টোসোল। সাইটোস্কেলিটন ইজ মেড আপ অফ তিনটে পার্ট নিয়ে, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট অ্যান্ড মাইক্রোটিউবিউলস। এই তিনটে পার্টকে একত্রে নিয়ে আমাদের সাইটোপ্লাজম তৈরি হচ্ছে। এগুলো জাস্ট কনসেপ্ট বুঝতে হবে, এগুলো মুখস্থ করার দরকার নেই। তাহলে সাইটোস্কেলিটন পার্টটা কোথায় অবস্থিত? আমাদের সিস্টোসোলের মধ্যে। সিস্টোসোল মানে কি বলেছি? আমাদের এই যে ছবিটা, একবার ডায়াগ্রামটা দেখিয়ে দিই। এই পার্টটা তো আমাদের সাইটোপ্লাজম পার্ট। সেই সাইটোপ্লাজমের মধ্যে যেটা ফ্লুইড অবস্থায় 50% থাকে, 55%, সেইটা হচ্ছে সিস্টোসোল। বাকি এই অর্গানেলস পার্ট বা স্ট্রাকচারাল পার্টের মধ্যে রাইবোসোম, গলগি বডি, এগুলো পড়ে। এবারে এই সিস্টোসোল পার্টের মধ্যে একটা পার্ট বলা হচ্ছে সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটনটা কি? একটা মাকড়সার জালের মতো একটা ওই বুননের টাইপের জাল জাল একটা নেটওয়ার্ক,
বলতে পারি, সেটা হচ্ছে সাইটোস্কেলিটন, এটার মধ্যে থাকে সাইটোপ্লাজমের ভিতর। এগুলো বুঝতে একটু বোর লাগছে, আমি বুঝতে পারছি। মানে খুব যে ইন্টারেস্টিং তা নয়, কিন্তু এই পার্টটা সেলের আমাদের ভেতরের পার্ট, যে পার্ট গুলো আমাদের একটু কনসেপশন রাখতেই হবে। হ্যাঁ, একটুখানি অনলাইন ক্লাস তো, এগুলো ডাইরেক্টলি দেখানো যাচ্ছে না, একটুখানি বোরিং লাগছে আপনাদের, আমি বুঝতে পারছি। তাহলে সাইটোস্কেলিটন পার্টটা আশা করি বোঝাতে পেরেছি। আর সাইটোস্কেলিটন মেড আপ অফ, এই যে মাকড়সার জালের মতো যে স্ট্রাকচারটা বললাম, এটা তিনটে পার্ট নিয়ে তৈরি হয়। কি কি? মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট অ্যান্ড মাইক্রোটিউবিউলস। এই পার্টটাকে নিয়ে তৈরি হচ্ছে আমাদের কি, এই সাইটোস্কেলিটন পার্টটা। Constituent of the cell maintains the cell shape and responsible for the locomotion uh, of the cell itself and movement of the various organelles. কি করছে এর কাজটা কি? It provides shape and support of the cell. এই যে সাইটোস্কেলিটন পার্টটা কি করছে? Provide shape and support of the cell. It helps in formation of vacuoles. এটা খুব গুরুত্বপূর্ণ। ভ্যাকিউলস মানে কি? কোনো ফাঁকা স্থান বা শূন্য স্থানকে বলা হয় ভ্যাকিউল। এই যে সাইটোস্কেলিটন পার্টটা, যেটা সিস্টোসোলের মধ্যে অবস্থিত, এটা তো টোটাল লিকুইড পার্ট, ফ্লুইড পার্ট। এই ফ্লুইড পার্টের মধ্যে কিন্তু ওই জালকের মতো স্ট্রাকচার গুলো আছে। এটা কি করে? একটা ফাঁকা জায়গা তৈরি করে, ভ্যাকিউলস তৈরি করে। ইট হোল্ড ডিফারেন্ট অর্গানেলস ইন প্লেস। এটা কি হোল্ড করে? ডিফারেন্ট সেল অর্গানেলস অ্যান্ড ইন প্লেস। সেই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের সেল অর্গানেলস, অর্গানেলস মানে কোষের কাঠামো বা পরিকাঠামো, সেটাকে তৈরি করে। তো এইটা হলো আমাদের কি পার্ট? এইটা হলো আমাদের সাইটোস্কেলিটন পার্ট। তাহলে মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, বোথ গ্র্যানিউলার অ্যান্ড নন গ্র্যানিউলার, দুটোই বলে দিলাম। বাকি আমাদের আছে লাইসোসোম, গলগি বডি, সেন্ট্রোসোম, প্যারাক্সিসোম। এইগুলো আমি আসছি, একটা আমাদের ছোট্ট ব্রেক থাকবে, তারপর আমি বাকি পার্টটা আমরা শেষ করব। ঠিক আছে? তাহলে আমাদের হলো এই সেন্ট্রোসোমের আগে পর্যন্ত আমরা কভার করে গেলাম, তারপর আমি বাকি পার্টটা এসে কভার করছি। ততক্ষণ নিজেরাও একটু রিফ্রেশ হয়ে আসুন। 5 মিনিটের একটা ব্রেক। কেউ ডিসকানেক্ট হবেন না, ঠিক আছে? মানে এতেই থাকবেন, শুধু অডিও ভিডিও যেমন অফ আছে অফ থাকবে, বাকিটা এসে আমি কভার করছি।
আচ্ছা, শোনা যাচ্ছে আমার আওয়াজ পরিষ্কার কথা? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এবার নেক্সট পার্টটা কন্টিনিউ করি। তার নেক্সট পার্টটা আমরা বাকিটা শেষ করব। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কোন পার্টগুলো পড়লাম? মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, সিস্টোসোল, সিস্টোস্কেলিটন, এই পার্টগুলো পড়লাম। এবার আমরা বাকি অর্গানেলস যেগুলো আছে সেগুলো কভার করব। বাকি অর্গানেলস এর মধ্যে কি আছে? প্রথমেই হচ্ছে সেন্ট্রোসোম। কি? সেন্ট্রোসোম। হোয়াট ইজ সেন্ট্রোসোম? Centrosome are structure present near the nucleus. নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত একটা স্ট্রাকচার হচ্ছে আমাদের সেন্ট্রোসোম। এই সেন্ট্রোসোমটা কি? দে আর মেড আপ স্ট্রাকচার কল সেন্ট্রিওলস, যেটা সেন্ট্রিওলস নামক স্ট্রাকচার দিয়ে তৈরি হয়। Centrioles are two short cylinders arranged at the right angles and each other. আচ্ছা, সেন্ট্রোসোম এই পার্টটা ইম্পর্টেন্ট খুব। Centrosome divided into two during cell division. সেল ডিভিশনের সময়, মানে কোষ যখন বিভাজন হয়, সেই সেল ডিভিশনের সময় এটা দুটো পার্টে ভাগ হয়। Divided into two during cell division and move to opposite poles of the meiotic spindle. এখানটা একটু বোঝার আছে। আমাদের যখন সেল ডিভিশন প্রসেসটা চলে তখন সেলের মধ্যে সমস্ত সেলের যতগুলো পার্ট আছে সেই পার্টগুলো কিন্তু ডিভিশন হয় না। একমাত্র সেলের যে সেন্ট্রোসোম পার্টটা, সেই পার্টটাই কিন্তু আমাদের সেল ডিভিশনেতে অংশগ্রহণ করে। কি বললাম? অল ওভার সেলের সমস্ত পার্ট কিন্তু আমাদের সেল ডিভিশনেতে মুভ করে না, একমাত্র কে করে? সেন্ট্রোসোম পার্টটা, যেটা একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, এইভাবে ডিভিশন হতে থাকে। এখানে কি হয়? দুটো প্রসেসের মধ্যে দিয়ে আমাদের সেল ডিভিশন হয়। সেল ডিভিশনের দুটো প্রসেস আছে আমাদের। কি? একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে কি মিওসিস। মাইটোসিস কি আর মিওসিস কি? দুটোই হচ্ছে সেল ডিভিশনের একটা প্রসেস। মাইটোসিস প্রসেসে কি হয়? যেটা দিয়ে বাই হুইচ one cell is divided into two cells. এটা লিখে রাখুন, হোয়াট ইজ মাইটোসিস, ছোট করে নোট ডাউন করে রাখুন। একটা প্রসেস, ইট ইজ আ প্রসেস by which process of cell division by which a cell is divided into two cells. যখন একটা সেল দুটো সেলে ডিভাইড হয়, মানে একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে, একটা একটা করে বাড়তে থাকবে, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি মাইটোসিস। ম্যাম আরেকবার মিওসিস কি? আরেকবার একটু আস্তে আস্তে বলুন ম্যাম। আস্তে আস্তে আমি রিপিট করছি, লিখুন। মাইটোসিস, প্রসেস অফ সেল ডিভিশন, process of cell division by which, যেটার দ্বারা a cell is divided into two cells. আমি আরেকবার বলে দিই, মাইটোসিস is a process of cell division by which a cell is divided into two cells. একটা থেকে দুটো সেল হয়। এটা সকলের কমপ্লিট?
হ্যাঁ ম্যাম হ্যাঁ হয়েছে। হ্যাঁ আচ্ছা, আরেকটা প্রসেসের মধ্যে দিয়ে সেল ডিভিশন ঘটে, সেটা হচ্ছে মিওসিস। MEIOSIS, MEIOSIS। আর মাইটোসিস স্পেলিংটা হচ্ছে MITOSIS, মাইটোসিস। তাহলে মিওসিস, MEIOSIS। মিওসিসটা কি প্রসেস লিখে রাখুন। when 4 ডটার সেল, আগে লিখে নিন তারপর আমি বোঝাচ্ছি। when 4 ডটার সেল, ডটার সেল মানে এখানে কন্যা সেলকে বোঝানো হচ্ছে, মানে একটা যেটা এখনো ভূমিষ্ঠ হয়নি। সবসময় টেন্ডেন্সি থাকে, এটা একটা ক্রোমোজোমাল পার্ট, যে কোনো ক্রোমোজোমের টেন্ডেন্সি থাকে প্রথমে সেটা মেয়ে হওয়ার, ডটার হওয়ার, কিন্তু যখন সেটা এক্স এর সাথে ওয়াই হয়ে যায় তখন সেটা মেল হয়ে যায়। এটা আরেকটু ডিপার পার্ট ক্রোমোজোমের, আমি একটু শর্টে বলে রাখি। আমাদের ক্রোমোজোমাল পার্টের সবসময় টেন্ডেন্সি থাকে ফিমেলের দিকে নিয়ে যাওয়ার, এবং ফিমেল হবে না মেল হবে এটা অ্যাবসলিউটলি ডিপেন্ড করে একটা মেলের উপর, ছেলের উপর। অ্যাবসলিউটলি 100% ডিপেন্ড করে একটা ছেলের উপর, মেয়েদের এখানে কোনো ভূমিকা নেই। তাহলে এই যে পার্টটা অলওয়েজ নিয়ে যায় কিন্তু প্রথমে ফিমেলের দিকে, সেই জন্য এখানে এই টার্মটা ব্যবহার করা হয়েছে 4 ডটার সেল। এটা ডটার যে সন হবে না এর কোনো মানে নেই, এখানে বলা হচ্ছে একটা ভূমিষ্ঠ হওয়ার আগের যে প্রিভিয়াস স্টেজ, সেই জন্য বলা হচ্ছে ডটার সেল। 4 ডটার সেল ফর্ম, তৈরি হয়, FORMED, ফর্ম, ফর্ম মানে তৈরি হয়। 4 ডটার সেল formed from a single cell, একটা সিঙ্গেল সেল থেকে 4টে ডটার সেল তৈরি হয়, সেই প্রসেসটা হচ্ছে মিওসিস। আর একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হয়, এই প্রসেসটা হচ্ছে মাইটোসিস। তাহলে হোয়াট ইজ মিওসিস? when 4 ডটার সেল formed from a single cell। তাহলে লেখা হয়েছে এটা সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ 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 হয়েছে। হয়েছে। আচ্ছা, এই প্রসেসটাতে কে ইনভলভ হয়? কোষের সেন্ট্রোসোম পার্টটা অনলি ইনভলভ হয় এই কোষের সেল ডিভিশন ঘটানোর জন্য। এর ফাংশনটা কি? দে কন্ট্রোল দ্য শেপ অফ সেল ডিভিশন। দে কন্ট্রোল দ্য শেপ অফ সেল ডিভিশন, মানে সেল ডিভিশনের প্রসেসটাকে পুরো কন্ট্রোল করছে, মানে এই মাইটোসিস আর মিওসিস এই যে প্রসেসটা এটাকে কন্ট্রোল করে কে? এটাকে কন্ট্রোল করে সেন্ট্রোসোম পার্টটা। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি পরবর্তী পার্ট, সেটা হচ্ছে গলগি কমপ্লেক্স বা গলগি অপারেটর যেটা বলি। এই ছবিটা আমরা মাথায় রাখবো সব সময়, এই হচ্ছে গলগি বডির ছবি। এই ছবিটা কিন্তু নোট পাওয়ার পর সবাই প্র্যাকটিস করবেন, হ্যাঁ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ছবিটা। Golgi complex. The Golgi complex has 4 following roles. 4টে following roles আছে Golgi complex এর। The packaging and secretion of protein is the Golgi apparatus essential role, মানে কোনো কিছুকে প্যাকেজিং করা, কভার করা, and secretion করা, সেখান থেকে কি secretion করা? Secretion of proteins is the Golgi apparatus essential role. প্রোটিন সিক্রেট করছে। আর কি? প্রোটিনস আর ডিভাইডেড টু ইট ভায়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রোটিন ডিভাইডেড হয় কিসের দ্বারা? থ্রু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইট পুটস ইট মেমব্রেন বাউন্ড ভেসিকলস এন্ড ট্রান্সপোর্টস দেম আদার লোকেশন। ইট পুটস মেমব্রেন বাউন্ড ভেসিকলস এন্ড ট্রান্সপোর্ট দেম আদার লোকেশন। এই যে গলগি বডির মধ্যে যে কম্পোনেন্ট গুলো থাকে এগুলো আদার লোকেশনে সেই জিনিসগুলোকে ট্রান্সপোর্ট করে। জাস্ট এ মিনিট, একটু হোল্ড করবেন, একটু হোল্ড করুন। আচ্ছা, গলগি অপারেটরস এর মধ্যে যে কম্পোনেন্ট গুলো থাকে সেটা কিন্তু
একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট করে। কি কি ট্রান্সপোর্ট করে? লাইসোজোম, প্লাজমা মেমব্রেন or secretion. আমরা লাইসোজোমটা দেখি। লাইসোজোম আর দ্য ভেসিকেল ফর্ম ফ্রম গলগি কমপ্লেক্স। আচ্ছা, লাইসোজোম কিন্তু তৈরি হয় কোথা থেকে? গলগি অ্যাপারেটাস বা গলগি কমপ্লেক্স থেকে। সেটা তৈরি হচ্ছে গলগি অ্যাপারেটাস থেকে। মানে সে কিন্তু এক জায়গায় থাকে না, ওই যে বললাম ট্রান্সপোর্ট করে। তাহলে গলগি অ্যাপারেটাস কি ট্রান্সপোর্ট করলো? আমাদের সেখান থেকে ফর্ম হলো লাইসোজোম। হোয়াট ইজ লাইসোজোম? These are the vesicle formed from Golgi complex which contains various digestive enzymes. তাহলে গলগি কমপ্লেক্স থেকে তৈরি হওয়া একটা পার্ট যেটার নাম হচ্ছে লাইসোজোম, সেটার মধ্যে কি কন্টেন্ট থাকে? ভেরিয়াস ডাইজেস্টিভ এনজাইম। বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ এনজাইম সেটার মধ্যে তৈরি থাকে। কোনটা লাইসোজোম? এই হচ্ছে লাইসোজোম। সবুজ কালারের। এই যে সবুজ কালারের এই জায়গাটা হচ্ছে আমাদের লাইসোজোম। কোথা থেকে তৈরি হলো? আমাদের গলগি অ্যাপারেটাস থেকে তৈরি হলো লাইসোজোম। দেখুন কয়েকটা ছড়িয়ে ছিটিয়ে আছে যে সবুজ সবুজ গুলো পার্ট। হুইচ কন্টেন্টস, এর মধ্যে কি আছে? ভেরিয়াস ডাইজেস্টিভ এনজাইম। এর মধ্যে বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম আছে। আচ্ছা, ফাংশন কি কাজ করে? রিমুভাল অফ আনওয়ান্টেড ড্যামেজ সাবস্টেন্সেস অ্যান্ড ফরেন বডিজ লাইক ব্যাকটেরিয়া। লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ হচ্ছে আনওয়ান্টেড, যেগুলো আমরা চাই না, অপ্রত্যাশিত আনওয়ান্টেড ড্যামেজ সাবস্টেন্সেস বা ওয়েস্ট মেটেরিয়াল যেগুলো আমাদের বডির আছে, আর ফরেন বডি। ফরেন বডি মানে কি? যে জিনিসগুলোকে আমাদের বডি চিনতে পারে না সেগুলোকে বলা হয় ফরেন বডি। মানে যেগুলো আমাদের বডির প্রয়োজন নেই অথচ অপ্রত্যাশিত ভাবে আমাদের বডিকে এসে ডিস্টার্ব করে, সেইগুলোকে বলা হয় ফরেন বডি। কারোর যদি পায়ে একটা কাঁটা ফোটে, সেই কাঁটাটাও কিন্তু একটা ফরেন বডি, কারণ যে পার্ট গুলোকে আমাদের বডি আইডেন্টিফাই করতে পারে না। যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, যে কোনো কিছু যেগুলোর বডির প্রয়োজন নেই, বাইরে থেকে এসে ডিস্টার্ব করছে, সেইগুলোই হচ্ছে ফরেন বডি। আচ্ছা, তাহলে সেগুলোকে রিমুভ করা হচ্ছে লাইসোজোমের কাজ। আর কি করে? লাইসোজোম নোন অ্যাজ সুইসাইডাল ব্যাগ। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ, বাংলায় বলা হয় আত্মঘাতী থলি। আমরা লাইফ সায়েন্সে পড়েছিলাম লাইসোজোমকে কি বলা হয়? আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। As they trains to destroy the cell membrane with the digestive enzyme causing lysis of the cell. লাইসিস মানে অটোলাইসিস, কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া বা পচে যাওয়া, নিজে নিজেই ধ্বংস হয়ে যাওয়া, সেটা হচ্ছে অটোলাইসিস। মানে কি? destroy the cell membrane with the digestive enzyme. লাইসোজোমের মধ্যে যে সেল এনজাইম গুলো আছে, যে উৎসেচক গুলো আছে, সেই উৎসেচক গুলোর দ্বারা সে নিজেকেই নিজে ধ্বংস করে ফেলে। আমি আরেকবার বলি, লাইসোজোমের মধ্যে অবস্থিত যে এনজাইম, সেই এনজাইম গুলো কি করে? নিজেকেই নিজে ধ্বংস করে ফেলে। সেই জন্য এটাকে বলা হয় সুইসাইডাল ব্যাগ। সেই জন্য এগুলোকে বলা হয় সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। তাহলে লাইসোজোমের কিন্তু একটা ভালো কাজ আমরা করলাম। কি করে? ব্যাকটেরিয়া, ভাইরাস, এই লাইক ফরেন বডি গুলোকে, সে অবাঞ্ছিত জিনিসগুলোকে আমাদের বডি থেকে বের করে দেয়। আর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে কি? আর একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে কি? আমাদের একটা যেমন ভালো কাজ করলো, সে তার ফরেন বডি গুলোকে সেখান থেকে বার করে দিল। আরেকটা কি হচ্ছে? সে নিজেই নিজেকে ধ্বংস করে ফেলছে।
সুইসাইডাল ব্যাগ। ভালো তো করলোই, দিয়ে নিজেই ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে দুটো ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আমরা এখান থেকে পেলাম। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, কারণ সে এটিপি কে সঞ্চিত করে রাখে। আর একটা পার্ট হচ্ছে লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বলা হয়, কারণ সে নিজের এনজাইমের দ্বারা নিজেকেই ধ্বংস করে ফেলে। Function of lysosome contains several hydrolytic enzyme, acid phosphorus, digestive carbohydrate, nucleus, protein, lipid। আচ্ছা, এই যে লাইসোজোম আমাদের সেলেতে কাজ করে, it undergoes 4 processes, 4টে প্রসেসের মধ্যে দিয়ে লাইসোজোম আমাদের বডিতে কাজ করে। 4টে প্রসেসের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। আন্ডারগোস মানে মধ্যে দিয়ে যাওয়া। কি 4টে প্রসেস? একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস এন্ড অটোলাইসিস। একটা একটা করে আমি প্রসেস গুলো বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট প্রসেস কি? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে কোনো কিছুকে গ্রাস করে নেওয়া বা গিলে খেয়ে নেওয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। যেমন বললাম, লাইসোজোম কি করে? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফরেন বডি এগুলোকে এনগাল্প করে নেয়। এনগাল্প করা মানে গিলে খেয়ে নেওয়া। তাহলে এইটা একটা প্রসেস যেটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। কেন পারে ফ্যাগোসাইটস করতে? আমরা সব সময় মনে রাখবো, সেল তো ফিজিওলজির বেস বা ভিত। এরপর যখন আস্তে আস্তে আমরা ফিজিওলজির ডিপে ঢুকবো অনেক টপিকের উপর, একটা জিনিস অলওয়েজ আমরা মাথায় রাখবো, আমাদের বডির যে যে জায়গায় ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা উপস্থিত, সেই জায়গাগুলোর ক্ষমতা আছে বডিকে প্রোটেকশন দেয়া। মানে কোনো কিছু ব্যাকটেরিয়া, ভাইরাসকে এনগাল্প করে গিলে খেয়ে নেওয়া। যেমন একটা উদাহরণ দিই, আমাদের টনসিল, প্যালেটাইন টনসিল, গলার পাশে হাত দিলেই আমরা টনসিল ফিল করতে পারি। তাহলে এই টনসিল আমরা প্রায়ই দেখি কি এনলার্জড হয়ে যায়, বড় হয়ে যায়। কেন? টনসিলের মধ্যে হিউজ পরিমাণ ডব্লিউবিসি আছে। যখনই কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস আমাদের অ্যাটাক করছে, গলা দিয়ে তাকে নামতে হবে, তো সে আমাদের ন্যাসাল রুটেই ঢুকুক আর আমাদের মুখ দিয়েই ঢুকুক, তাকে টনসিল পার্টটা ক্রস করতে হবে। তখন কি হয়, ওই টনসিলের মধ্যে যেহেতু হিউজ পরিমাণ শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি থাকে, এর কাজ হচ্ছে সেই ব্যাকটেরিয়া, ভাইরাস গুলোকে এনগাল্প করে নিজে ফুলে যাওয়া বা নিজে সোলেন হয়ে যাওয়া। টনসিল এনলার্জমেন্ট মানে টনসিল কিন্তু নিজে চেষ্টা করছে শুষে নিয়ে সেইটাকে আমাদের বডিকে অ্যাটলিস্ট সুরক্ষা দেওয়ার। সে যখন পারছে না, খানিকটা সে এনগাল্প করলো, বাকিটা আমাদের বডির ভেতরে গেল, তখন কিন্তু আমরা ডিজিজ দ্বারা এফেক্টেড হয়ে যাচ্ছি। তাহলে ফ্যাগোসাইটস কথাটার সাথে কিন্তু অলওয়েজ রিলেটেড থাকবে ডব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা। যেখানে শ্বেত রক্তকণিকা সেখানে ফ্যাগোসাইটস, সেখানে গিলে খেয়ে নেওয়া। এটা যেন মাথায় থাকে। নেক্সট প্রসেস হচ্ছে এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস মানে কি? পড়লাম এন্ডোসাইটোসিস যখন বাইরে থেকে উপাদান কোষের মধ্যে ঢোকে। এন্ডো মানে এন্টার করছে, বাইরে থেকে কোনো কিছু কোষের মধ্যে ঢুকছে, সেটা হচ্ছে এন্ডোসাইটোসিস। থার্ড প্রসেস কি? এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিসটা কি? যখন কোনো কিছু উপাদান কোষ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, সেইটা হচ্ছে এক্সোসাইটোসিস। তাহলে এন্ডো মানে প্রবেশ করছে, এক্সো মানে বেরিয়ে যাচ্ছে। কোথায় প্রবেশ করছে? কোষে প্রবেশ করছে। কোথা থেকে বেরোচ্ছে? কোষ থেকে বেরোচ্ছে। লাস্ট আরেকটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় লাইসোজোমকে, সেটা হচ্ছে অটোলাইসিস। তাহলে এতগুলো কাজ সে করলো, প্রথমে ফ্যাগোসাইটস করলো, তারপর এন্ডোসাইটস করলো, তারপর এক্সোসাইটস করলো, তারপর সে কি করবে? অটোলাইসিস হয়ে যাবে। অটো মানে নিজে নিজে, লাইসিস মানে কোনো কিছু ব্রেকডাউন হয়ে যাওয়া, ভেঙে যাওয়া বা মরে যাওয়া, সেটা হচ্ছে লাইসিস। তাহলে নিজের এনজাইমের দ্বারা নিজেই মরে যাবে, নিজে নিজেই সুইসাইড করবে, সেই জন্য এইটাকে বলা হয় অটোলাইসিস। সেই কারণে লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি।
এই পর্যন্ত সকলের কাছে ক্লিয়ার? বলুন একটু। হ্যাঁ 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 ক্লিয়ার ম্যাম ক্লিয়ার। আচ্ছা, থার্ড কি, destroys harmful microorganisms, কি কি, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি, এইসব। যেহেতু সে ফ্যাগোসাইটস এর মধ্যে দিয়ে যাবে তবে ডেফিনেটলি সে তো সেগুলোকে ধ্বংস করবেই, ডিস্ট্রয় করবে হার্মফুল মাইক্রো অর্গানিজমকে। আর কি, ব্রেক ডাউন ওল্ড অ্যান্ড ড্যামেজ অর্গানেলস, যেগুলোর বডির আর দরকার নেই সেই ধরনের ওল্ড ডেড সেলগুলোকে সে ড্যামেজ করছে ফ্যাগোসাইটস প্রসেসের মধ্যে দিয়ে। কিল অর destroy their own cell through autolysis, যেটা বললাম অটোলাইসিস নিজে নিজেই ধ্বংস হয়ে গেল। তাহলে এই হচ্ছে কাজ আমরা মাথায় রাখবো দুটো। একটা হচ্ছে সে বডিকে প্রোটেকশন দেবে ফরেন বডিকে গিলে খেয়ে নিয়ে, আর একটা হচ্ছে সমস্ত কাজ করবার পর সে নিজের এনজাইমের দ্বারা নিজেই সুইসাইড করবে, নিজে নিজেই মরে যাবে। আবার একটা নতুন গলগি অ্যাপারেটাস থেকে আবার একটা লাইসোজোম তৈরি হবে। এই প্রসেসটা আমাদের ক্রমাগত সেলের মধ্যে চলতে থাকছে। তাহলে এই গেল আমাদের লাইসোজোম। গলগি বডি, লাইসোজোম, অ্যাপারেটাস সবই বলে দিলাম। আর এই ছবিটা বারবার করে একটু দেখবেন, এখানে যে নোটে দিয়ে দেবো আমি নোটটা। এই হচ্ছে আমাদের নিউক্লিয়াসের স্ট্রাকচার, এইটা হচ্ছে আমাদের সেল মেমব্রেনের স্ট্রাকচার। সেল মেমব্রেন কিভাবে কি করে না করে বলে দিলাম। আর এই হচ্ছে ছবি। তো কালারিং করে করে প্র্যাকটিস করলে মাথায় একদম গেঁথে যাবে এটা। এই যে, তাহলে আমাদের টোটাল মোটামুটি সেল চ্যাপ্টারটা আমরা কভার করে ফেললাম। এবার সেল চ্যাপ্টারটা কভার হয়ে গেলে, সেল যেহেতু বেস বললাম, ভিত ফিজিওলজি, এবার সেলের পর আস্তে আস্তে আমরা ফিজিওলজির একটা একটা করে আমাদের সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার আমরা এগোবো। তাহলে অ্যানাটমির বেসিক ভিত, অস্টিওলজি, জয়েন্ট অ্যান্ড মাসকুলার সিস্টেম, সেটা আমাদের পড়া হয়ে গেল। আর ফিজিওলজির ভিত হচ্ছে আমাদের সেল, সেই চ্যাপ্টারটা আমাদের কভার হয়ে গেল। মানে অ্যানাটমি এবং ফিজিওলজির এন্ট্রি পয়েন্ট যেটা ঢোকার, সেইটা আমরা কভার করে ফেললাম। এবার আমরা আস্তে আস্তে এবার ডিপে ঢুকবো। তাহলে এই হলো। এবার বলুন কার কোনখানটা বুঝতে অসুবিধা হয়েছে, আমি আবার বলে দেবো। বুঝতে অসুবিধা হলে কোনো প্রশ্ন থাকলে বলুন, আমি আলোচনা করব। বলুন। ম্যাম, আপনি প্রথমে একবার বলেছিলেন সেল ডিভিশনটা একবার লাস্টে অল্প করে বুঝিয়ে দেবেন। হ্যাঁ, ওই সেল ডিভিশনটাই তো বললাম আমি, ওই মাইটোসিস মিওসিস ওইটাই সেল ডিভিশন। ঠিক আছে, আচ্ছা, ওখানটা বোঝা গেছে? নাহলে আমি বলে দেবো একবার। আরেকবার বলুন। আচ্ছা, সেল ডিভিশন বলেছে দুটো প্রসেসের দ্বারা হচ্ছে, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। মাইটোসিসটা কি? মাইটোসিস হচ্ছে যখন একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হয়। ডিভিশনটা এইভাবে হয়, by which a cell is divided into two cells, সেটা হচ্ছে কি মাইটোসিস। আর মিওসিস কি? মিওসিসটা হচ্ছে যখন 4 ডটার সেল ফর্ম এ সিঙ্গেল সেল, একটা সিঙ্গেল সেল থেকে একবারে লাফিয়ে 4টে ডটার সেল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মিওসিস। এই দুটো প্রসেসকে নিয়ে আমাদের টোটাল সেল ডিভিশনটা চলে। আজকের ক্লাস বোঝা গেছে? সকলে একটু বলুন। হ্যাঁ ম্যাম বোঝা গেছে। হ্যাঁ ম্যাম। এবার নোটটা পেলে এবার দেখলে আবার। হ্যাঁ হ্যাঁ, আমি নোটটা দিয়ে দেবো। নোটটা দিয়ে আপনারা ভালো করে এটা পড়বেন, অসুবিধা হবে না। আচ্ছা, ওই মাসকুলার সিস্টেমের ওটার কি আবার ওই মনে রাখার জন্য আলাদা কোনো নোট দেবেন, ওই নামগুলো মনে রাখার? মাসকুলার সিস্টেমের নোটটা আপনারা পেয়েছেন তো? হ্যাঁ পেয়ে গেছি। হ্যাঁ, ওটা ইংরাজি নোটটা পেয়েছি, বাংলা নোটটা এখনো পাইনি। বলেছিলেন পরে আচ্ছা, দিয়ে দেবো বাংলা নোট। বাংলা নোটটা তো আমার কাছে নেই, আমি ইংলিশটা দেখেই পড়িয়েছিলাম। অ্যাকচুয়ালি কি ইংলিশটা বলুন তো, হ্যাঁ আমি বলছি, অ্যাকচুয়ালি এই টার্মগুলো তো মেডিকেল টার্ম। এই হ্যাঁ টার্মগুলোর বাংলা নোট নিয়ে আপনাদের কোনো উপকার হবে না, উল্টে বুঝতে আরো অসুবিধা হবে। কারণ মেডিকেল টার্মগুলো তো আমাদের দরকার। হ্যাঁ। সেই টার্মগুলো
আমাদের উচ্চারণ কিন্তু করতে হবে ঠিক অ্যানাটমিক্যাল ভাষাতে। এবার আপনারা কি করতে পারেন, ওই টার্ম গুলো যে নোটটা আমি দিয়েছি টুকলেন তো, তোর মাস্কুলার সিস্টেমের আমি বলছি এটা আমাদের টাঙের মাসল, জিনিওগ্লসাস, হাইলোগ্লসাস, এই নামগুলোকে দেখে দেখে টুকলেন, টুকে বাংলায় নিজেরা নিজেদের মতো করে উচ্চারণটা পাশে লিখে রাখলেন। কারণ এই টার্মগুলো উচ্চারণ করতে সকলের তো একটু অসুবিধা হতেই পারে, আমরা পড়াতে পড়াতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি তাই ইজিলি প্রোনাউন্সিয়েশন করতে পারছি। প্রথম দিকে যখন আমরা শুরু করি পড়া অ্যানাটমি, তখন আমাদেরও একই অবস্থা হয়েছিল। তো ওইটাই আমি সাজেশন দিতে পারি, নিজেরা টুকে নেবেন একটা খাতাতে, টুকে বাংলা উচ্চারণগুলো নিজেরা পাশে লিখবেন। তাহলে আস্তে আস্তে কি হবে, যখন আমরা রিভিশন করব ওগুলোর সাথে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাব। এটা করে দেখুন, ইজি হয়ে যাবে পড়াটা অনেক। আচ্ছা ম্যাম, তাহলে ওই নোট গুলো ধরুন ইংলিশে কি লিখতে হবে ওই রকম, নাকি শুধু বুঝলেই ওটা হবে? আপনারা বাংলায় পরীক্ষা দেবেন, কোনো অসুবিধা নেই। আপনারা বাংলায় পরীক্ষা দেবেন, আপনাদের পরীক্ষার জন্য টেনশন করতে হবে না। পরীক্ষার জন্য সাজেস্টিভ কোয়েশ্চেন আপনাদের দেওয়া হয়, তার মধ্যেই আসে, কোনো অসুবিধা নেই। ওতে ওতে ইংরাজি বাংলা ওইখানে মিশিয়ে দিলে অসুবিধা হবে না তো কোনো কিছু? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মানে মেন কিছু কিছু বিষয়বস্তুটা মেডিকেল ক্লিয়ার হলেই হবে। হবে, আর মেন টার্মিনোলজি গুলো কিন্তু ইংলিশ ছাড়া চলবে না, কারণ মেডিকেল হ্যাঁ, টার্ম গুলো তো আমরা বাংলায় লিখতে পারবো না। অসুবিধাই হয়, বাংলাতে লিখতে অনেকটা অসুবিধাই হয়। অসুবিধাই হয়, একদম সেটাই, কোনো অসুবিধা নেই। আর আপনাদের ওই লিখতে লিখতে মানে ইংরাজি টার্মটা শুধু ইংলিশেই লিখে দিলাম, বাংলাতে লিখছি ঠিকই, ইংলিশে ওয়ার্ড গুলো লিখলে কোনো অসুবিধা হবে না, তাই তো? কোনো অসুবিধা নেই, কেউ বাংলায় লিখলেও কাটবে না, কেউ ইংলিশে লিখলেও কাটবে না। একটু হায়ার স্টাডিজে না এগুলো ইংলিশ হলেই সুবিধে হয়। এত যেমন জিনিওগ্লসাস, প্যালাটোগ্লসাস, এইভাবে আমরা ওই যুক্তাক্ষর লিখে লিখে লেখার থেকে ইংলিশ লেখাটা অনেক ইজি আমাদের। মানে আমরা করতে গিয়ে বাংলা ইংরেজিটা মিশিয়ে হয়ে যাচ্ছে, তো আমি তাতে কোনো অসুবিধা হবে নাকি পরীক্ষার ক্ষেত্রে সেই জন্য জিজ্ঞাসা করি। না না, কোনো প্রবলেম নেই, আমরা বাংলায় লিখুন ইংলিশে লিখুন, কোনো অসুবিধা নেই। মেন যেটা কাজ সেটা হচ্ছে কি কনসেপশনটা তৈরি করা, কারণ পাস সবাই করবে, ফেল কেউ করবে না, আলটিমেট পাস সবাই করে যাবে। কিন্তু আমি এই ইনস্টিটিউট থেকে কতটা নলেজ নিয়ে বেরোতে পারলাম, আমি কোর্সে ভর্তি হয়েছি কেন, আমি কিছু শেখার জন্য, যে শেখাটাকে আমি অ্যাপ্লিকেবল করতে পারি আমার ভবিষ্যতে, আমার কেরিয়ারেতে। তাহলে আমি যদি কিছু না শিখে বেরোই, তাহলে এটার ইমপ্লিমেন্টেশন আমি পাস করে বেরিয়েও কিছু করতে পারবো না। তাহলে আমি নলেজটা গ্যাদার করার চেষ্টা করি, পাস আমি করে যাব, নলেজটা নিতে হবে। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলুন, কোনো কোয়েশ্চেন বা কোয়েরি আছে কি? না ম্যাম, আর কোশ্চেন নেই। প্রশ্ন নেই, ঠিক আছে। তাহলে একটা এটা রিভিশন করুন নিজেরা। আমাদের আজকে তাহলে সেলটা এখানেই আমরা ক্লাস কমপ্লিট করছি, আবার আমাদের নেক্সট উইক ক্লাস আছে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে, আমি লেফট হলাম তাহলে।